সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে প্রপার্টি নেমের কিছু রুলস। আমরা যখন অবজেক্ট নিয়ে কাজ করি জাভাস্ক্রিপ্টের মধ্যে, তখন আমাদেরকে প্রপার্টি নেম লিখতে হয় আর তার ভ্যালু লিখতে হয়। তো আজকে আমরা সেই প্রপার্টি নেমেরই কিছু কিছু ছোটো ছোটো রুলস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, আর তারপরে চলে যাব মনে করুন আমরা জাভাস্ক্রিপ্ট ক্লাসেস। দেন আমরা একবারে নিচে এসে এখানটাতে আমাদের যে 64 ক্লাসটা রয়েছে সেটাকে আমরা ধরুন সিলেক্ট করলাম, করে কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন চলুন আমরা এই ক্লাসটাকে একবার রিনেম করে নিই। তো তার জন্য এটাকে জাস্ট আমরা একবার F2 প্রেস করলাম, আর এখানটাতে গিয়ে আমরা জাস্ট এটাকে 65 করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের ফোল্ডারটা রেডি। তো চলুন এবার আমরা এই যে ফোল্ডারটা রয়েছে সেটাকে VS করে ওপেন করে নিই। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ফাইলে ক্লিক করুন, তারপরে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস। দেন এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমাদের দিস কম্পিউটারে, দেন ই ড্রাইভ, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, দেন হচ্ছে এখান থেকে 65 এটাকে চুজ করে আপনি জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। দেখুন ফোল্ডারটা অ্যাড হয়ে গেল। আর এটার মধ্যে যথারীতি আমাদের index.html রয়েছে, যেখানে কিনা আমরা 64কে 65 করে দেবো। আর পাশাপাশি আমরা জেএসের ভিতরে থাকা কাস্টম.js-কে ওপেন করে রাখলাম, যেটাতে কিনা আমাদের প্রিভিয়াস কোডিংগুলো রয়েছে। তো এখান থেকে আমরা সমস্তগুলোকে রিমুভ করে দিয়ে আমরা জাস্ট এখানটাতে একটা অ্যালার্ট মেসেজ প্রিন্ট করে রাখলাম, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের ফাইলটা সঠিকভাবে কাজ করছে। তো এটাকে আমরা সেভ করলাম। তো চলুন এবার আমরা ফাইলটাকে একবার ওপেন করে নিই। আমরা 65-এর ভিতরে গেলাম আর এটাকে জাস্ট ডাবল ক্লিক করলাম। তো দেখুন আমাদের জাস্ট আউটপুটটা ওপেন হয়ে গেল। দেখুন এখানে হ্যালো মেসেজটা প্রিন্ট হচ্ছে, তার মানে আমাদের পুরো যে ফাইলটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে রয়েছে, ঠিক আছে। সো গত পর্বগুলোতে আমরা অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আর ইভেন ফার্দার এর পরেও আমরা শুধুমাত্র অবজেক্ট নিয়েই আরও অনেক ক্লাস করতে চলেছি, কারণ জাভাস্ক্রিপ্টে আপনাকে অবজেক্ট নিয়ে অনেক কাজ করতে হবে। আর অবজেক্টটা হচ্ছে খুবই ইজি আর খুব ইন্টারেস্টিং একটি টপিক, আপনাদের শিখেও দেখবেন খুব ভালো লাগছে। সো চলুন এবার আমরা একটা জিনিস দেখি যে আমরা এই যে অবজেক্ট নিয়ে যখন কাজ করছিলাম তখন আমাদেরকে অবজেক্টের নাম দিতে হতো, ঠিক আছে। ঠিক যেরকমভাবে আমরা ভেরিয়েবলের নাম দিতাম না, সেরকমভাবে যেরকম আমরা ভেরিয়েবলে যেরকম একটা নাম দিতাম, মনে করুন এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম যে লেট ফার্স্ট নেম বলে, এরকম করে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু, মনে করুন এখানটাতে আমি দিয়ে দিলাম এইটা, ঠিক আছে। এরকমভাবে আমরা নামকরণ করতাম, তাই না। তো ঠিক সেরকমভাবে যখন আমরা অবজেক্ট তৈরি করি, যেরকম মনে করুন লেট এখানে তৈরি করলাম ইউজার নামক একটা অবজেক্ট। তো ইউজার নামক একটা অবজেক্ট মানে আমরা লিটারাল ওয়েতে অবজেক্টটাকে ক্রিয়েট করব, তার জন্য আমাকে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করতে হবে। আর এর ভিতরে আমাদেরকে কী দিতে হয়, প্রপার্টির নামগুলো, তাই না। তাই প্রপার্টির নামগুলো আমরা এরকমভাবে দিতাম যে মনে করুন ফার্স্ট নেম, এটা একটা প্রপার্টি, আর কোলন দিয়ে তার ভ্যালুটা দিতাম মনে করুন এইটা, ঠিক আছে। আমি ক্যাপিটাল দিয়ে দিলাম আরটাকে। তাই দেখুন এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাছে একটা ভেরিয়েবল, আর এটার ক্ষেত্রে এই অবজেক্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রপার্টি নেম, তাই না। এইবার যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতাম তখন মনে আছে আমাদের ভেরিয়েবলের নামের জায়গায় কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন থাকতো, অর্থাৎ আমি যে কোনো নামকে কিন্তু ভেরিয়েবল নাম হিসাবে দিতে পারতাম না। এইখানটাতে ফার্স্ট নেমটাকে আমি দিতে পারছি কারণ এটা ভ্যালিড একটা নেম, কিন্তু আমি যদি চাইতাম যে জিনিসটাকে আমি এরকমভাবে দেবো যে লেট মনে করুন ট্রু ইজ ইকুয়াল টু, মনে করুন কিছুটা দিয়ে দিলাম যে সামথিং। তো এটা যখনই দিচ্ছি দেখুন এখানটাতে জাভাস্ক্রিপ্ট বা VS কোড এডিটরটা এরার দেখাচ্ছে। কি এরার দেখাচ্ছে, যে ভেরিয়েবল ডিক্লারেশন নট অ্যালাউড অ্যাট দিস লোকেশন, ঠিক আছে। তো আমরা এটাকে জাস্ট সেভ করলাম। দেখুন আমরা যখন এটাকে ব্রাউজারে একবার রান করব, তো একবার কনসোলটাকে আমরা একবার ওপেন করে রাখি, ঠিক আছে। সো আমরা F12 বাটনটাকে প্রেস করলাম আর কনসোলে চলে গেলাম, আর এটাকে জাস্ট আবার রিফ্রেশে প্রেস করলাম। দেখুন আনএক্সপেক্টেড স্ট্রিক্ট মোড রিজার্ভড ওয়ার্ড, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানটাতে ভেরিয়েবল নাম হিসাবে একটা রিজার্ভড ওয়ার্ডকে ব্যবহার করেছি, কারণ আমরা জানি যে আমরা ভেরিয়েবলের নামে কখনো জাভাস্ক্রিপ্টে যে সমস্ত রিজার্ভড করা ওয়ার্ডগুলো রয়েছে, যেরকম ট্রু, তারপরে হচ্ছে ফর, তারপরে ইফ, এই যে ধরনের ওয়ার্ডগুলো রয়েছে এগুলো তো জাভাস্ক্রিপ্টে এক একটা পার্টিকুলার কাজ করে, তাই না। যেরকম আপনি ইফ কন্ডিশন কী জন্য লেখেন, কোনো একটা কন্ডিশনাল চেকিংয়ের জন্য। আপনি ফর কী জন্য লেখেন, কোনো একটা লুপিং স্টেটমেন্টের জন্য, তাই না। তাই এইগুলো তো জাভাস্ক্রিপ্টে অলরেডি রিজার্ভড করা রয়েছে, তাই না, এই সমস্ত ওয়ার্ডগুলো। তাই এই সমস্ত নামগুলোকে আমরা ভেরিয়েবলের নাম হিসাবে লিখতে পারি না, তাই না। এরা একটা রেস্ট্রিকশন ছিল। তো আমি এটাকে জাস্ট কমেন্ট করে রাখলাম। কিন্তু যখন আমরা কোনো একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রেস্ট্রিকশনগুলো নেই। অর্থাৎ আপনি অবজেক্টের যখন একটা প্রপার্টির নামকরণ করবেন তখন আপনি আপনার মতো করে যে কোনো নামই এখানটাতে দিতে পারেন। ইভেন জাভাস্ক্রিপ্টে যে সমস্ত রিজার্ভড ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকেও আপনি কিন্তু এখানটাতে দিতে পারেন। যেরকম দেখুন আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম, আমরা দেখলাম যে ভেরিয়েবলের মধ্যে আমরা ট্রু নামক কোনো ভেরিয়েবল নাম কিন্তু রাখতে পারি না, তাই না। বাট অবজেক্টের ক্ষেত্রে যদি আমি এরকমভাবে ট্রু দিই তাহলে কি হবে, দেখুন তাহলে কিন্তু কোনো এরার দিচ্ছে না। অর্থাৎ আমরা
প্রপার্টির নাম হিসাবে আমরা যে সমস্ত রিজার্ভড ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দিতে পারি। যেরকম দেখুন আমি এখানটাতে ট্রু দিলাম, আর জাস্ট যখন অবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম তখন আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমরা প্রপার্টি নেমগুলোকে যখন দিই তখন বাই ডিফল্ট ওগুলো কিসে কনভার্ট হয়ে যায় বলুন তো? স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যায়। আর ঠিক এই কারণেই এখানটাতে আপনি কোনো এরর দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন আমি এখানে ট্রু দিয়েছি, এটা তো একটা বুলিয়ান ট্রু, বাট সেটা কিন্তু নয়। যেহেতু আপনি এটা একটা অবজেক্টের প্রপার্টি নাম হিসেবে আপনি ট্রু দিয়েছেন, তাই জাভাস্ক্রিপ্ট কী করবে বলুন তো? স্টেটমেন্টটাকে এরকমভাবে চিনবে যে আচ্ছা এটার মানে হচ্ছে ট্রু আর এর ভ্যালুটা হচ্ছে এইটা। অর্থাৎ আপনি দিয়েছেন এইভাবে, বাট জাভাস্ক্রিপ্ট চিন্তা করছে এইভাবে। অর্থাৎ যেই মুহূর্তে আপনি এটা দিলেন, ট্রু দিলেন, তখন জাভাস্ক্রিপ্ট এরকম স্ট্রিংয়ে ওটাকে কনভার্ট করে নেয় যে আচ্ছা এই যে আপনি সেটটা দেখতে পাচ্ছেন কি ভ্যালু পেয়ারের, সেখানটাতে প্রপার্টি নেম হচ্ছে ট্রু আর তার ভ্যালু হচ্ছে গিয়ে এইটা। ঠিক আছে, তাই দেখুন যেই মুহূর্তে আপনি এখানটাতে কনসোল ডট লগ করবেন, মনে করুন আমি এখানে করলাম কনসোল ডট লগ, আর এখানে আমি কাকে করব, মনে করুন ইউজারকে করব, ইউজার ডট ট্রু এটাকে করলাম। ঠিক আছে, সেমিকোলন দিলাম, বা মনে করুন আমি এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। মনে করুন জিনিসটা সেম, আমরা এটাকে এভাবে রাখি বা ওভাবে রাখি। আমরা এটাকে সেভ করলাম, আমরা এখানে যাব, একবার রিফ্রেশে প্রেস করবো, দেখুন ওই সেম নামটাই কিন্তু আসছে, তাই না? তো আপনি চাইলে এটাকে জাস্ট এরকম করে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, আর এটা জাস্ট এরকম করে কোটেশনের মধ্যে থাকবে, তাই না? তো এটাকে আমরা যদি সেভ করি, আমরা যদি এখানে যাই আর যদি একবার রিফ্রেশে প্রেস করি, দেখুন সেম আউটপুট আসছে, তাই না? তো সেরকম করে মনে করুন আরও যে সমস্ত রিজার্ভ কিওয়ার্ডগুলো রয়েছে সেটা যদি আমি এখানটাতে লিখি, মনে করুন তার আগে আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিই। তো এরকমভাবে আমাদের যে সমস্ত রিজার্ভ কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দিতে পারি। যেরকম মনে করুন ফর কোলন, জাস্ট এখানটাতে দিয়ে দিলাম যে টেস্ট। দেখুন এখানে একটা এরার দিয়েছে, বাট এরারটা এটার কারণে নয়। এরারটা কেন দিয়েছে? কমা এক্সপেক্টেড, দেখুন এখানটাতে লেখা রয়েছে। অর্থাৎ দেখুন আমি এখানটাতে একটা কমা দিইনি, একটা অবজেক্টের প্রপার্টির পরে অন্য একটা প্রপার্টি লেখার জন্য আমাকে তো কমা দিতে হবে, তো সেটাই আমি মিস করে গেছিলাম। তো দেখুন এখানটাতে আমি দিলাম কি ফর এটা, তাই না? ব্যাস এটাকে আমরা জাস্ট সেভ করলাম। তো দেখুন এবার যদি আমরা এই ফরটাকে নিতে চাই তাহলে কি করতে হবে? আমি জাস্ট এখানটাতে যাব, আর এখানটাতে কি দেবো, ইউজারের ভিতরে থাকা ফর বলে যে প্রপার্টিটা রয়েছে আমি সেটার ভ্যালুটাকে দেখতে চাইছি। তাই দেখুন আমি যদি এখন এখানে যাই, রিরোলটা ক্লিক করি, দেখুন এখন টেস্ট আসছে, তাই না? তাই এরকম করে আপনি যদি চান তাহলে এখানটাতে কিন্তু রিজার্ভ কিওয়ার্ডগুলো লিখতে পারেন, বাট রেকমেন্ডেড হচ্ছে কেন লিখতে যাবেন বলুন? যখন আপনি একটা ভালো নাম এখানটাতে দিতে পারবেন, তাই রিজার্ভড ওয়ার্ড দিয়ে তো আমার টেস্ট করার কোনো প্রয়োজন নেই, তাই না? আপনি চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি রেকমেন্ড করবো যে দেবেন না। এই ধরনের যে সমস্ত রিজার্ভ কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো না আপনি ভেরিয়েবলে দেবেন, না আপনি অবজেক্টের যে সমস্ত প্রপার্টি নেমগুলো রয়েছে সেখানটাতে দেবেন। ঠিক আছে, আপনি চাইলে মনে করুন আপনার এখানে একটা ফরের প্রয়োজন, তাই ফরটাকে আপনি একটু অন্যভাবে লিখে দিন। মনে করুন আপনি এখানে লিখলেন যে ফর ইউজার, ঠিক আছে? তো এই ফরটা কিসের জন্য? মনে করুন আপনি চাইছেন যে ইউজারের কোনো একটা কিছুর জন্য আপনি এটা করতে চাইছেন। তো মনে করুন আপনি এখানটাতে লিখতে চাইছেন যে ফর ইউজার টাস্ক, এরকম করে আপনি লিখছেন, ঠিক আছে? তো শুধু ফর দিয়ে মনে করুন আপনি আগে বোঝাতে চাইছিলেন যে ফর মানে ইউজারের টাস্কের জন্য কোন জিনিসটা দরকার সেটা আপনি এখানে লিখবেন, সেজন্য আপনি এখানে শুধুমাত্র ফর লিখেছেন। তাই এখানটাতে আপনি ফর না দিয়ে আপনি এখানে এভাবে পুরোপুরিভাবে লিখে দিন যে ফর ইউজার টাস্ক। দেখুন এটা সবথেকে বেশি মিনিংফুলও লাগছে, প্লাস এখানটাতে ওইরকমভাবে কোনো চিন্তাভাবনা করার দরকারই নেই যে আমি এখানে রিজার্ভ ওয়ার্ড ইউজ করছি বা কিছু, তাই না? তাই নাম সবসময় মিনিংফুল রাখবেন। ট্রু, দেখুন এটা কি কোনো মানে বোঝাচ্ছে? একটা প্রপার্টি নেমের নাম হচ্ছে ট্রু, কোনো মানেই বোঝাচ্ছে না, ঠিক আছে? তো এখানটাতে এই ধরনের নাম লিখবেনই না। তো মনে করুন দেখুন এখানে ট্রু বলে যে প্রপার্টি নেমটা রয়েছে সেটা কোন ভ্যালুটাকে হোল্ড করছে? একটা নামকে হোল্ড করছে, তাই না? সো এখানটাতে আপনি বলে দিন যে ফার্স্ট নেম। তাই এরকম ধরনের আপনি কনভেনশনগুলো প্রপারলি ফলো করবেন, যে যখনই আপনি একটা ভেরিয়েবল তৈরি করছেন, তখন আমি যখন বলেছিলাম যে নামটা সবসময় একটা ভ্যালিড নাম দেবেন প্লাস একটা মিনিংফুল নাম দেবেন, ঠিক যখন একটা অবজেক্ট ক্রিয়েট করছেন তখনও প্রপার্টির নামগুলো সবসময় চেষ্টা করবেন একটা মিনিংফুল দেওয়ার, যাতে আপনি প্রপার্টির নেমটা দেখেই বুঝে যান যে এটার মধ্যে কী ভ্যালু রয়েছে, ঠিক আছে? আপনি মনে করুন না, এই যে দেখুন এই স্টেটমেন্টটা দেখুন, ট্রু কোলন এই আমার নামটা রয়েছে, কিছু বুঝতে পারছেন? পরবর্তীকালে মনে করুন যে আজকে আপনি এখানটাতে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন আর আপনি অবজেক্টটাকে অ্যাক্সেস করছেন, মনে করুন এখানটাতে আমার 1000 লাইন হয়ে গেছে, তো এইখানটাতে গিয়ে মনে করুন আপনি কনসোল ডট লগ করছেন, এরকম করে কনসোল ডট লগ করছেন, আপনি এখানটাতে লিখলেন যে ইউজার, তারপরে আপনি জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে মনে করুন দেওয়া আছে এখানটাতে ট্রু দেওয়া রয়েছে, ঠিক আছে? তো বলুন তো এই এক লহমায় কি বুঝতে পারছেন যে এই ইউজার বলে অবজেক্টটার মধ্যে যে প্রপার্টি রয়েছে ট্রু, এটার মধ্যে কী ভ্যালু থাকতে পারে? আপনি কি এটা বুঝতে পারবেন? কখনো বুঝতে পারবেন না কিন্তু।
তাই বুঝতে গেলে আপনাকে কি করতে হবে, এই ইউজার বলে অবজেক্টটা যেখানটাতে তৈরি হয়েছে সেখানটাতে যেতে হবে, তারপরে দেখতে হবে যে ট্রু এর মধ্যে কী স্টোর করা রয়েছে বা কোন ভ্যালুটা স্টোর করা রয়েছে। তারপরে আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, তার মানে এই ইউজার বলে অবজেক্টটার মধ্যে যে ট্রু বলে যে কিটা রয়েছে তার মধ্যে অমুক ভ্যালুটা স্টোর রয়েছে, তাই না? তাই এরকম করার বদলে যদি আমরা জিনিসটাকে একটুখানি এরকম করতাম যে ইউজার আর এখানটাতে দিয়ে দিলাম যে ফার্স্ট নেম, তাহলে বলুন তো কোনটা দেখতে বেশি সুবিধা হচ্ছে আপনার বা কোনটা বুঝতে সুবিধা হচ্ছে বেশি, উপরেরটা না নিচেরটা? অবভিয়াসলি নিচেরটা, কারণ ইউজার ফার্স্ট নেম মানে আপনি বুঝে যাচ্ছেন যে এখানে ইউজারের ফার্স্ট নেমটা পড়তে চলেছে বা ইউজারের ফার্স্ট নেমের ভ্যালুটা পড়তে চলেছে, তাই না? তাই নাম সবসময় কিন্তু মিনিংফুল রাখবেন, যাতে আপনিও বুঝতে পারেন বা আপনার পরবর্তী যে সমস্ত ডেভেলপাররা আপনার এই প্রজেক্টে কাজ করবে তারাও যাতে বুঝতে পারেন, ঠিক আছে? সো চলুন আমরা জাস্ট লাইনগুলোকে কেটে দিলাম, ঠিক আছে, সেভ করলাম। তো এরকম করে আপনি ইভেন কোনো একটা নাম্বারকেও এটার মধ্যে দিতে পারেন, দেখবেন। তো আমি এটাকে জাস্ট একবার কপি করে এখানটাতে জাস্ট পেস্ট করলাম, মনে করুন উপরেটাকে কমেন্ট করে রাখলাম যাতে আপনাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। সো আমি এখানটাতে জাস্ট পেস্ট করে দিলাম। তো দেখুন এখানটাতে লেট ইউজার ইকুয়াল টু, মনে করুন আমি এখানে একটা সংখ্যা দিচ্ছি, মনে করুন 23, ঠিক আছে? 23 কোলন হচ্ছে, মনে করুন এখানটাতে আমার নাম দিলাম, ঠিক আছে? আর কমা দিয়ে মনে করুন এখানটাতে 0 দিলাম, 0 কোলন, আর এখানটাতে মনে করুন আমি আমার এখানে জাস্ট টাইটেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা দিলাম। সো বলুন তো এবার জাভাস্ক্রিপ্ট কী করবে? সেম করবে। জাভাস্ক্রিপ্ট এগুলোকে সব দেখবেন স্ট্রিংয়ে কনভার্ট করে দিয়েছে, ঠিক আছে? তাই আমি যদি এখন অ্যাক্সেস করতে চাই যে এটা 23 আর এটাকে জাভাস্ক্রিপ্ট কী করে দেবে? স্ট্রিংয়ে কনভার্ট করে দেবে, মানে এখানটা কী থাকবে? 0, ঠিক আছে? দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি যখন এখানটাতে যাব রিলোডে প্রেস করব, দেখুন রাজদীপ মজুমদার আসছে, তাই না? দেখুন এখানে নাম্বার দিয়েছি আর জাভাস্ক্রিপ্ট কী করলো? এই নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিয়েছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কী করেছে এখানটাতে এরকম করে দিয়েছে যে 23, এটা হচ্ছে প্রপার্টি নেম আর তার ভ্যালুটা হচ্ছে এইটা, জাভাস্ক্রিপ্ট এরকম করে দিয়েছে। আর এটার ক্ষেত্রে কী করেছে? আমি যদি নিচেরটাকেও এরকমভাবে দেখাই তাহলে জাভাস্ক্রিপ্ট এখানে করেছে 0 আর জাস্ট এই ভ্যালুটাকে এরকমভাবে করে দিয়েছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট নিজে সাজিয়ে ফেলেছে এটাকে, ঠিক আছে? এবার আপনি চাইলে এই যে ধরুন কোটেশনটা দিয়েছেন, আপনি চাইলে এখানে কোটেশন দিতেও পারেন, নাও পারেন। দেখুন আপনি যদি এটাকে এভাবেও রেখে দেন, জাভাস্ক্রিপ্ট দেখবেন এটাতেও কাজ করছে। আমি যদি এটাকে সেভ করি আর যদি এখন এখানটাতে যাই আর জাস্ট একবার রিফ্রেশে প্রেস করলাম, দেখুন কাজ করছে কিন্তু, ঠিক আছে? তাই আপনি কোটেশন দিন চাই না দিন, আপনি এখানটাতে কিন্তু সেরকমভাবে আউটপুট পাবেন। মনে করুন এখানটাতে যদি আপনি একটা ফ্লোট ভ্যালু দেন, মনে করুন আমি এখানে দিলাম 23.45, ঠিক আছে? আর এটার মধ্যে মনে করুন আমি এখানে একটা টেস্ট বলে ভ্যালুটা রাখলাম, তাহলে মনে করুন আমি এটাকে আবার অ্যাক্সেস করতে চাইছি, তাই এটা কী হবে বলুন তো? আমি জাস্ট এই ভ্যালুটাকে এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটাকে সেভ করলাম। তো দেখুন আমি যখন এখানে যাব রিলোডে প্রেস করব, দেখুন ওই টেস্ট বলে জিনিসটাও কিন্তু আসছে, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস মনে রাখবেন যে যখন এটাকে ও স্ট্রিংয়ে কনভার্ট করতে যাবে এই 23.45কে, তাই তখন হতেও পারে যে ও এটাকে এরকমভাবে নিচ্ছে, যে মনে করুন যদি ধরুন এটাকে ও এরকমভাবেও নিতে পারে, আবার অনেক সময় কী করে ও জাস্ট এই ডেসিমেল প্লেসেসটাকে কেটে দেয়, মানে 23.4। এইবার যখন আপনি এরকম ধরনের ভ্যালুগুলো দেবেন, যদিও আপনি কখনো এগুলো দেবেন না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, তো তখন কী হবে দেখুন, মনে করুন ও এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করলো, তো আপনি ডিরেক্টলি এখানটাতে নাম্বারটাকে না দিয়ে, আপনি তো জানেন যেহেতু আমি আপনাকে বলেছি যে এটা জাস্ট স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যায় এরকম করে, তাই তখন আপনি কী করলেন? মনে করুন আপনি এখানে 23.45কে এখানটাতে জাস্ট এভাবে দিয়ে দিলেন, ঠিক আছে? তো এটাকে জাস্ট আমরা যখন এখানে সেভ করব, আমি যখন এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা হচ্ছে, ঠিক আছে? এইবার প্রবলেমটা কোথায় হয়? যখন আপনি মনে করুন এখানটাতে 40 দিয়ে দিয়েছেন, এরকম করে 40 দিয়ে দিয়েছেন, তাই আপনি এবার এক্সপেক্ট করছেন যে এখানটাতেও 40 হবে, তাই আপনি এখানটাতে মনে করুন এটা না দিয়ে আপনি এবার স্ট্রিংয়ে জিনিসটাকে দিচ্ছেন। সরি, আমি আগের জাস্ট অপশানটাকেই এরকম করে রেখে দিই, যেখানটাতে 45 ছিল। তো আমি তো এখানে ডিরেক্টলি নাম্বারটা বসিয়েছিলাম, তো আপনি নাম্বারটা না বসিয়ে মনে করুন আপনি এটাকে দিলেন, এই যে স্ট্রিংটা, এই যে এরকম করে দিলেন। তাই দেখুন আপনি যখন এইখানে যাবেন রিলোডে প্রেস করবেন, দেখুন এটা হচ্ছে। এইবার মনে করুন আপনি এটাকে এরকম করলেন যে এটাকে 40 করলেন, ঠিক আছে? তো হিসাব মতো আপনার এখানটাতে হবে যে এটাও 40 হবে, তাই 23.40 যদি হয় তাহলে আপনিও এখানটাতে কী করছেন? স্ট্রিংয়ের মধ্যে 23.40 করছেন, তাই তো? এবার এটাকে সেভ করে যখন আপনি এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করবেন, দেখুন এখন আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে? কেন আনডিফাইন্ড দেখাচ্ছে? দেখুন যখন এখানটাতে আপনার এরকম 0 থাকে আপনার জাস্ট ডেসিমেল প্লেসেসের মধ্যে, তখন জাভাস্ক্রিপ্ট কী করে কনভার্ট করে দেখবেন। তাই এই যে ইউজার বলে যে অবজেক্টটা রয়েছে সেটা কীরকম স্ট্রাকচারে রয়েছে সেটা দেখার জন্য আমরা এখানটাতে console.log করতে পারি। কাকে করব?
জাস্ট ইউজারকে। আগে কনসোল ডট লগ কাদেরকে করছিলাম, ইউজারের ভ্যালুগুলোকে, অর্থাৎ ইউজার দিচ্ছিলাম, অর্থাৎ অবজেক্টের নাম তারপরে প্রপার্টি নেম। আর এবার আমি কি দেখতে চাইছি যে পুরো ইউজারটা কিভাবে সাজিয়ে গুছিয়ে ফেলেছে জাভাস্ক্রিপ্ট। তাই এটা যদি দেখতে চাই তাহলে জাস্ট ইউজারটাকে কনসোল ডট লগ করলাম। তাহলে দেখুন এই কনসোলের মধ্যে আপনি দেখতে পারবেন যে জাভাস্ক্রিপ্ট এটাকে কী করে সাজিয়েছে। 0: এটা করেছে, ঠিক আছে। এটাকে যদি এরকমভাবে বড় করে দেন তাহলেও হবে, এই যে জাস্ট এক্সপ্যান্ড করে দিলাম। সো দেখুন এখানটাতে 0-র মধ্যে মজুমদার রয়েছে, 23 মধ্যে রাজদীপ রয়েছে, আর এখানে দেখুন 23.4 মধ্যে টেস্ট রয়েছে। তাই দেখুন যখনই আমি এটাকে স্ট্রিংয়ের মতো করে নিতে চাইছি, এখানটাতে আমি কি দিয়েছি 23.40, কিন্তু জাভাস্ক্রিপ্ট কী করে ট্রিট করেছে দেখুন তো 23.4। এই কারণে দেখুন এখানটাতে আমার কী রেজাল্ট দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তাই আমি যদি এবার এখানটাতে 23.4 করে দিই তাহলে দেখবেন আবার জিনিসটা ম্যাচ হয়ে ঠিকঠাকভাবে আসছে। এই দেখুন টেস্ট চলে আসলো, তাই না। তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে একটা অবজেক্টের মধ্যে কী কী প্রপার্টি বা কী কী ভ্যালু রয়েছে সেটাকে জানার জন্য অবশ্যই সেটাকে কনসোল ডট লগ করবেন, তাহলেই বুঝতে পারবেন। তাই দেখুন এই যে সেম জিনিসটা 23.40 দেখুন স্ট্রিংয়ের মধ্যে নিল না, বাট যদি আপনি চান যে না স্ট্রিংয়ের মধ্যে দেবো না, আমি জাস্ট এরকম করে উইদাউট কোটেশনের মধ্যে দেবো, তাহলে কিন্তু ও অবশ্যই নেবে, ঠিক আছে। দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি জাস্ট এবার এখানটাতে যাই আর একবার রিলোডে প্রেস করি, দেখুন এখন কিন্তু কাজ করছে, ঠিক আছে, কারণ এটাকে আমরা জাস্ট অ্যাজ ইট ইজ নাম্বারের মতো রেখেছি, ঠিক আছে। তো দেখুন এই জিনিসগুলো মনে না রাখলেও চলবে, বাট জাস্ট এইটুকুনি জিনিস মনে রাখবেন যেটা আমি বললাম, যে এখানটাতে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, কোনো রেস্ট্রিক্টেড নেই, বাট সবসময় ট্রাই করবেন একটা মিনিংফুল নাম রাখার, ঠিক আছে। কারণ দেখুন কখনো আপনারা প্রপার্টি নেমে 23.40 এগুলো কখনো রাখবেন না, বা প্রপার্টি নেম হিসাবে ট্রু ফলস এগুলোর কিন্তু কখনো দরকার পড়ে না। দরকার কি পড়ে যে একটা ভ্যালিড প্রপার্টি নাম, যেটা কিনা আমরা জানি বা ভেরিয়েবল শেখার সময় শিখেছি যে কি করে কোনো কিছুর একটা প্রপারলি নাম রাখতে হয়, ঠিক আছে। জাস্ট ওইটুকুনিকে মনে রাখবেন, আর সবসময় চেষ্টা করবেন প্রপার্টির নামটা যেন ভ্যালিড হয় আর মিনিংফুল হয়, ঠিক আছে। এগুলো জাস্ট আপনাদের জেনে রাখার জন্য ভালো, যে এখানটাতে আমরা যে কোনো কিছু দিতে পারি, ইভেন নাম্বারও দিতে পারি, আর সেটাকে জাভাস্ক্রিপ্ট জাস্ট স্ট্রিংয়ে কনভার্ট করে, এগুলো জাস্ট জেনে রাখার জন্য ঠিকঠাক আছে, কেমন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো একটা অবজেক্টের প্রপার্টি নেম লিখি বা লিখবো, তখন আমাদেরকে কী কী জিনিসগুলো মনে রাখা দরকার। জাভাস্ক্রিপ্টের এই অবজেক্ট নিয়ে এখনও অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো আমাদের সব স্টেপ বাই স্টেপ আসবে। আশা করি সেই জিনিসগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই ক্লাসটাতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানে আমার বিভিন্ন ফেসবুক পেজের আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত পেজগুলোতে আর চ্যানেলগুলোতে ভিজিট করবেন। ফেসবুক পেজগুলোতে আপনারা লাইক আর ফলো করে রাখবেন, পাশাপাশি আপনারা ফেসবুক পেজের ভিডিওগুলোকে সবার সাথে শেয়ার করবেন, আর পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোকেও আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও কোনো চ্যানেলে দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনার কাছে আসে। আর আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।